প্রতি মাসে সেই কর্মচারীটার কাছ থেকে 4,000 টাকা এই সরকার চুরি করে। কিন্তু তখনকার অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত অবশ্য আসল ডক্টরেট, তা ওই জালি ডক্টরেট নয়, এতে যে সান্ধ্য আলোকচারিতার আসর হয় স্নো পাউডার মেখে ওখানে চলে যেতেন, গিয়ে উনি রাজ্য কর্মীদের জন্য কেঁদে ভাসিয়ে ফেলতেন। আমি শুনেছি বিভিন্ন স্টুডিওতে নাকি বালতি রাখা থাকতো ওই মাননীয়ার চোখের জল ধরার জন্য। মামলায় জয় নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই, কারণ সরকার যে সাবমিশন করেছেন তাতে নিজেরাই নিজেদের কবর খোঁড়ে। কতটা শ্রমিক কর্মচারী বিরোধী হলে একটা সরকার এই রকম একটা সিদ্ধান্ত নিতে পারে। কাজেই আমরা মামলায় জয় সম্পর্কে অত্যন্ত আশাবাদী, চূড়ান্ত আশাবাদী, এবং এটা শুধু আবেগ থেকে নয়, কারণ আদালত আবেগে চলে। তাহলে এই স্ট্রাকচারাল ফাউন্ডেশনে আজ পর্যন্ত কোনো কাল লাগেনি, একটা ছিদ্র খুঁজে পায়নি, যে ছিদ্র দিয়ে গিয়ে তারা এখন মানস ভূঁইয়া মন্ত্রী, এখন কোনো কর্মী সংগঠনের নেতা কোনো মন্ত্রী হন আমি বাপের জন্মে শুনিনি, এই আমলেই শুনছি। যাই হোক, আজকে মানস ভূঁইয়া তার যদি বুকের পাটা থাকে তিনি বলুন যে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দিতে বাধ্য হন, সেই সুফলটা তার সংগঠনের সদস্যরা নেবেন না। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ভিক্ষার দান নয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। তার মানে এই সরকারটা শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে ওই ব্রিটিশ সরকারের থেকেও বিরোধী, কারণ তারা যদি পরপর এই চোর জোচ্চোরদের, অপরাধীদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করেন তাহলে এই রকম ঘটনাই ঘটে। তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার রাজ্য কর্মীদের ভবিষ্যৎ অন্ধকার। আন্দোলনে অংশগ্রহণ না করি, ওই ফেসবুকে বিপ্লব করে আমার বিপ্লবী সত্তার প্রকাশ ঘটাই, তাহলে সরকার কোনো দাবি মানবে না। কনভয়টা আসতে 2-1 মিনিট দেরি হয়েছে, এবং তিনি নিজে গেট পরিবর্তন করেছেন বলেই দেরি হয়েছে। সেখানে যে কর্তব্যরত সার্জেন্ট তাকে টিভি ক্যামেরার সামনে বলছেন চাপকে তোমার পিঠে চামড়া তুলে নেওয়া উচিত। এইটা সংবাদ মাধ্যমে, টিভিতে তার বাড়ির লোকেরা, তার ছেলেমেয়েরা, তার স্ত্রী, তার বাবা মা, তার আত্মীয় পরিজন, তার পাড়া প্রতিবেশী, তার সহকর্মীরা দেখছে। তার সামাজিক সম্মানটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? শাসনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা শেষ হয়ে যাচ্ছে। একজন জয়েন্ট সেক্রেটারি যদি দেখে, জয়েন্ট ভিডিও যদি দেখে, তার সামনে চিফ সেক্রেটারিকে অপমান করছেন মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিচ্ছেন তিনিই সব, চিফ সেক্রেটারি কেউ নন, তাহলে ওই জয়েন্ট ভিডিও তার ভিডিওকে, ওই জয়েন্ট ভিডিও তার এসডিওকে, ওই জয়েন্ট ভিডিও তার ডিএমকে মানবে? কি যে সরকারি কর্মচারী সে অস্থায়ী হোক সে স্থায়ী হোক, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বলে মনে করেন। আসলে সম্মান তিনিই দিতে জানেন যার সম্মান থাকে। এই মুখ্যমন্ত্রীর তো কোনো সম্মান নেই। যে কোনো ফ্যাসিস্ট শাসক যদি আপনি দেখেন, তিনি সবাইকে একটা হেয় করেন, সবাইকে নিজের থেকে নিজ কোনো প্রাণী ভাবেন, এবং মমতা ব্যানার্জির ক্ষেত্রে তার ব্যতিক্রম। স্যার, দীপাবলির আগেই কেন্দ্র ডিএর যে নতুন বৃদ্ধি সেটা ঘোষণা করেছে, আর এই রাজ্যে ডিএর জন্য আইনি লড়াই করতে হচ্ছে, এবং আপনারা রিটেন সাবমিশন তো আপনারা জমা দিয়েছেন, এবার কি শিখে ছিঁড়বে? দেখুন, কেন্দ্র দেওয়ালির আগে ডিএ ঘোষণা করেছে, এটা তথ্যগতভাবে ঠিক নয়। ঠিক নয় এই কারণে যে স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় সরকারের যে দলই শাসন ক্ষমতায় আসুক, তারা কিন্তু বরাবরই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা ঘোষণা করে, এবং প্রতি বছর জানুয়ারি এবং জুলাই থেকে ডিএটা তাদের প্রাপ্য হয়। কিন্তু ঘোষণা করতে ওই জানুয়ারিটা মার্চ এপ্রিল হয়ে যায়, আর জুলাইয়েরটা ওই সেপ্টেম্বর অক্টোবর হয়ে যায়। কিন্তু ওই কমাসের বকেয়া শুদ্ধ তারা পায়, যার ফলে তাদের কোনো রকম আর্থিক ক্ষতিও হয় না। এবং এটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের রীতি, যে সরকারই কেন্দ্রে ক্ষমতায় আসুক তারা কিন্তু এই রীতিটা মেনে এসছে। এখন কেন্দ্রে তো তৃণমূল কংগ্রেস কখনো ক্ষমতায় আসেনি, থাকলেও হয়তো শরিক দল হিসেবে ছিল, যার ফলে ওরা প্রভাব বিস্তার করে ডিএটা আটকাতে পারেনি। কিন্তু পশ্চিম বা অন্যান্য রাজ্যে রাজ্য সরকারের আইনজীবীরা যে 107 পাতার সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে 12টা রাজ্য নাকি এআইসিপি মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয় না। তাহলে আমি প্রথমে তাদের কথাটাই আমি মেনে নিচ্ছি। তাহলে ভারতবর্ষে 28টা রাজ্য আর 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে এই 23টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 12টা বাদে সবাই মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়, এটা রাজ্য সরকার স্বীকার করে নিলেন। এবার তারা যে তালিকাটা দিয়েছেন সেই তালিকায় দেখা যাচ্ছে 6টা রাজ্য
তারা কেউ 55%, ওরা তালিকায় ভুল করে লিখেছেন 53%, সে যাই হোক, কেউ 55%, কেউ 53%, কেউ 50, 52 বা কেউ 49% পর্যন্ত ডিএ দিচ্ছেন। এরকম 6টা রাজ্য। অর্থাৎ এই 6টা রাজ্যও কিন্তু মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএটা দেয়। তাদের তথ্যেই পরিষ্কার, রাজ্য সরকারের দেয়া তথ্যই পরিষ্কার, শুধু তারা 2-1 কিস্তি পিছিয়ে আছে। এই 2-1 কিস্তিও তাদের ঘোষণা হয়ে যাবে, তারা পেয়ে যাবে। অর্থাৎ রাজ্য সরকারের এই সাবমিশন অনুসারে 107 পাতার যে সাবমিশন, সেই সাবমিশন অনুসারে 6টা বাদে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়। এবার এই 6টা রাজ্যের মধ্যে রইল কেরলে 5 বছর অন্তর পে কমিশন হয় এবং ওদের ডিএ দেওয়ার সূচকটাও আলাদা, যার ফলে কেরলের কিন্তু অন্য রাজ্যের সঙ্গে তুলনা করলে হবে না। এবং কেরলের ডিএর হারটা কম দেখে এরকম কোনো ভাবার কারণ নেই যে ওরা সত্যি খুব বঞ্চিত হচ্ছে, তা কিন্তু নয়। কারণ ওদের তো পে কমিশনটাই যে টেনিওর সেটা তো কম, যার ফলে ওই হিসেবটা হয় না, কেরলের তালিকাটা এখানে তুললে হবে না। বাকি 5টা রাজ্য সরকারের মধ্যে প্রত্যেকটি রাজ্য সরকার 30% বেশি ডিএ দিচ্ছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার তারা 18% ডিএ দিচ্ছেন। এবং এই যে বাকি রাজ্য যে কটা রইল 4টে, এরা হচ্ছে এদের মানে পাহাড়ি রাজ্য এবং এদের নিজস্ব আয়ের জায়গাটা অত্যন্ত সীমিত। মূলত কেন্দ্রীয় সরকারের অনুদানে বা কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দে এরা চলে। তারাও 30% বেশি হারে ডিএ দিচ্ছে। ত্রিপুরার মতো সরকার তারাও 33% ডিএ দিচ্ছে, আর পশ্চিমবঙ্গ সরকার 18% ডিএ দিচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের এই সাবমিশন অনুসারে ভারতবর্ষে 22টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়। বাকি যে 6টা রাজ্য, সেই 6টা রাজ্যের মধ্যে কেরল এই তুলনামূলক আলোচনায় আসে না। বাকি 5টা রাজ্যের মধ্যে 4টে রাজ্য 33% বা তার বেশি হারে ডিএ দিচ্ছে। এই যে লজ্জাজনক তথ্য পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্কে, এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতটাই নির্লজ্জ যে সেটা সুপ্রিম কোর্টের সামনে তারা দাখিল করে দিয়েছে। পশ্চিমবাংলায় এখন আমরা পাচ্ছি 18% ডিএ, আর কেন্দ্র এবং অন্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন 58% ডিএ। পার্থক্যটা হলো 40%। তা আপনি ভাবুন, 10,000 টাকা যদি কোনো কর্মচারীর বেসিক পে হয়, তাহলে তার 40% মানে হচ্ছে 4,000 টাকা। প্রতি মাসে সেই কর্মচারীটার কাছ থেকে 4,000 টাকা এই সরকার চুরি করে নিচ্ছে। তার জন্য কোনো লজ্জাবোধ এদের নেই। এবারে দেখুন, আরও যেটা পশ্চিমবাংলার রাজ্য কর্মীদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক, যে কেন্দ্রে 7ম পে কমিশনের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 1/1/26 থেকে 8ম বেতন কমিশনের কার্যকাল শুরু হয়ে যাচ্ছে। এবং এতদিনের অভিজ্ঞতায় আমরা বলতেই পারি যে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন চালু করে দেবেন, এবং চালু করার ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই। কেন বাধা নেই? তারা কিন্তু 58% অর্থাৎ 20% 20 কিস্তি ডিএ তারা কিন্তু দিয়ে দিয়েছে। এআইসিপি মেনে ডিএ দেওয়ার নিয়মটা হচ্ছে বছরে 2বার। তাহলে 10 বছর বেতন কমিশনের কার্যকালের মেয়াদ, তাহলে 10 বছরে 20 কিস্তি ডিএ দিতে হবে। 20 কিস্তি ডিএ দেওয়ার পরেই কিন্তু পরের পে কমিশনটা শুরু হবে। এই 20 কিস্তি ডিএ কমপ্লিট না হলে কিন্তু পে কমিশন হবে না। এখন আমরা যে তথ্য পাচ্ছি তাতে দেখছি কেন্দ্র এবং বেশিরভাগ রাজ্য সরকার তারা 20 কিস্তি ডিএ দিয়ে দিয়েছেন, এবং অতীত অভিজ্ঞতা বলছে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন গঠন করে দেবেন এবং অল্প দিনের মধ্যেই তার সুপারিশ আসবে এবং সেটা কার্যকর হবে। অন্যান্য রাজ্য সরকারগুলো কেউ কেন্দ্রীয় যে বেতন কমিশন, সেই 8ম বেতন কমিশনের সুপারিশটাই হুবহু কার্যকর করে, কেউ তাদের পে কমিশন বসায়, কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে বেতন এবং ভাতা সংশোধন করে সেইভাবেই তাদের কর্মীদের ভাতা এবং সংশোধন করে। কিন্তু পশ্চিমবাংলায় পে কমিশন হতে গেলে, অর্থাৎ 7ম পে কমিশন পশ্চিমবাংলার ক্ষেত্রে, কারণ পশ্চিমবাংলায় একটা পে কমিটি হয়েছিল, তা যার ফলে ওদের যখন 8ম আমাদের তখন 7ম, ওদের যখন 6ষ্ঠ আমাদের তখন 5ম। তা এই 7ম পে কমিশন গঠন করতে গেলে ডিএটা কিন্তু 58% হতে হবে, এবং রাজ্য সরকার এই মাত্র 18% ডিএ দিয়েছেন।
যার ফলে 58% মানে আলো 40% ডিএ কবে হবে আমরা জানি না, যার ফলে সপ্তম পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বসানোটাও কিন্তু একটা সমস্যার জায়গায় এসে দাঁড়ালো। এখন প্রশ্ন হচ্ছে ডিএটা কেন দেয়া হয়? ডিএটা দেয়া হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতি এবং কর্মসূচি আর দ্রব্যমূল্যর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যর্থতা এবং স্বেচ্ছা ব্যর্থতা, এর কারণে জিনিসপত্রের দাম বাড়ে। জিনিসপত্রের দাম বাড়লে মুদ্রাস্ফীতি হয়, তাহলে টাকার মূল্য কমে, অর্থাৎ শ্রমিক কর্মচারীদের যে মজুরি সেই মজুরিটার প্রকৃত মূল্য কমে যায়। এই প্রকৃত মূল্যটা আগের মূল্যে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা। এটা কোনো দয়ার দান নয়। এখন আমি স্বেচ্ছা ব্যর্থতা সরকারের কেন বললাম? এই ধরুন তৃণমূলের পার্টি অফিসে কারা যেন একটা 532 টাকার একটা 444 কোটি টাকার চেক রেখে চলে গিয়েছিল। তা তৃণমূল ভবনের অফিসের কর্মীরা ওই চেক দুটো দেখে তারা ব্যাংকে জমা দিয়ে দেয়। দলের নেতারা কিছু কেউ জানতো না। এটা আমার কথা নয়, কুণাল ঘোষের কথা। তো এই 444 কোটি টাকা দিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্ড কোম্পানি, এবং যার ফলে কি হয়েছে, ওরা রাতারাতি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 13 পয়সা বাড়িয়ে দিয়েছে। তাহলে এই যে বিদ্যুতের দাম 1 টাকা 13 পয়সা সিএসসি বাড়িয়ে দিল ইউনিট প্রতি, তার মানে গ্রাহকদের মানে খরচ কতটা বেড়ে গেল ভাবুন। তা কারুর 200 ইউনিট খরচ, কারুর 300 ইউনিট, কারুর 500 ইউনিট, ইউনিট প্রতি 1 টাকা 13 পয়সা বাড়লে খরচটা কোন জায়গায় গিয়ে পৌঁছয়? তো এটা সরকার স্বেচ্ছায় করেছেন, কারণ ওই 444 কোটি টাকা চাঁদা নিয়েছেন সিএসসির থেকে। কাজেই সরকারের স্বেচ্ছা ব্যর্থতা থাকে, এবং সেজন্যই আমরা বলি যে সরকারের আত্মমর্যাদা বোধ আছে সেই সরকার কিন্তু ডিএটা দিয়ে দেন। এখন আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা কোথায়? আগের সরকারের সময় আমরা ডিএতে বঞ্চিত থেকেছি, কিন্তু তখনকার অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত, অবশ্য আসল ডক্টরেট, তা ওই জালি ডক্টরেট নয়, তা আমরা গেতাম তার কাছে, গিয়ে আমরা দাবি করতাম কী ব্যাপার, ডিএটা জুলাই প্রাপ্য হয়ে গেছে, এখন আজকে ডিসেম্বর বা জানুয়ারি এখনও আপনারা দিচ্ছেন না। তো উনি বলতেন এটা তো আপনাদের প্রাপ্য, এটা আপনাদের অধিকার, কিন্তু আমরা আর্থিক সংকটের মধ্যে আছি, আমরা ডিএটা দিয়ে দেবো। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটা যে রাজ্য কর্মীদের অধিকার, এইটার স্বীকৃতি কিন্তু বামপন্থী সরকার দিয়ে এসছেন, সেই জায়গায় কোনো কার্পণ্য করেনি। তার মানে ওই সময় ডিএটা দিতে যে দেরি হতো, তার জন্য যে বঞ্চনা, তার জন্য যে আর্থিক ক্ষতি, সেটাকে আমি সমর্থন করছি না, সেটা সমর্থনযোগ্য নয়। কিন্তু আমি বলছি তারা কিন্তু কর্মচারীদের সম্মানটার দিকে খেয়াল রেখেছেন, অর্থাৎ এটা যে আমাদের অধিকার এইটা তারা কিন্তু অস্বীকার করেননি, এটা বরাবর স্বীকার করে এসছেন। এবং এই স্বীকৃতি থেকেই রূপা 2009-এ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009, যেটা সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে তৈরি হয়, সেখানে কিন্তু ডক্টর অসীম দাশগুপ্ত একদম সুনির্দিষ্টভাবে লিখে গেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার রাজ্য কর্মীদের ডিএ হবে। তা তারা 16% ডিএর সংস্থান বাজেটে রেখে গিয়েছিলেন, 50% ডিএ প্রাপ্য হয়েছিল। তা আমরা 34% বকেয়া ডিএর দাবিতে এই রূপা 2009 অনুসারে আমরা স্যাটে মামলা করেছি। এখন লজ্জার কথা, কর্মীদের একটা প্রাপ্য, সেটা কর্মচারীদের ন্যায্য প্রাপ্য, সেই প্রাপ্যটা আদায় করতে আমাদের 10 বছর ধরে আইনি লড়াই করতে হচ্ছে, এবং সরকার কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করছেন, আমার আপনার টাকা। এটা কোনো শাসক দলের নেতা নেত্রীর পৈতৃক জমিদারির টাকা নয়, আমার আপনার করের টাকায় তারা নিয়োগ করছেন যে কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের আমি তাদের প্রাপ্যটা পেতে দেব না। আবার এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন 2009, 2011, ওই টিভিতে যে সান্ধ্য আলোকচারিতার আসর হয়, স্নো পাউডার মেখে ওখানে চলে যেতেন, গিয়ে উনি রাজ্য কর্মীদের জন্য কেঁদে ভাসিয়ে ফেলতেন। আমি শুনেছি বিভিন্ন স্টুডিওতে নাকি বালতি রাখা থাকতো ওই মাননীয়ার চোখের জল ধরার জন্য।
তা সেখানে তিনি বলতেন যে বাম সরকার এই 30% বাড়ি ভাড়া ভাতা দিচ্ছে না, এই সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দিচ্ছে না, এই শিক্ষা ভাতা দিচ্ছে না, এই কেন্দ্রীয় হারে ডিএ সময় মতো দিচ্ছে না, যার ফলে রাজ্য কর্মীরা অর্ধেক বেতন পাচ্ছেন। আমার সরকার এলে এই বঞ্চনা থাকবে না। পঞ্চম বেতন কমিশনের 27 মাসের বকেয়া সে দেয়নি, আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এই সমস্ত কথা বলে তিনি কান্নাকাটি করতেন এবং বারবার বক্তৃতার সময় বলতেন যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সোনারপুরে কর্মচারীদের সবাই গিয়ে ছড়া কেটে বলেছিলেন ওরা পাবে, এরা পাবে না, তা হবে না, তা হবে না কমপ্লিট। তিনি যখন ক্ষমতায় এলেন, মুখ্যমন্ত্রী হলেন, তারপরে তিনি 3টে সভা করেছিলেন বিভিন্ন কর্মচারী সংগঠনগুলোকে নিয়ে। সেখানেও তিনি বলেছিলেন যে আপনাদের কোনো আন্দোলন করতে হবে না, টাকা কোথা থেকে আনতে হয় আমি জানি। 30% বাড়ি ভাড়া ভাতা, হাউস রেন্ট অ্যালাউন্স, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, শিক্ষা ভাতা এবং যে 27 মাসের বকেয়া যে পূর্ব পঞ্চম রাজ্য বেতন কমিশনের আপনারা পাননি বর্ধিত বেতনে, সেটা আমি দিয়ে দেবো এবং সাথে ষষ্ঠ বেতন কমিশন আমি তৈরি করব। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আপনারা ডিএ পাবেন, কোনো অসুবিধে থাকবে না, আমাকে শুধু একটু সময় দিন। সেই মুখ্যমন্ত্রী তারপর বললেন এটা কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান। এই যে কর্মচারীদের অধিকারটাকে অস্বীকার করা, এর বিরুদ্ধেই কিন্তু আমাদের মামলা। এই মামলায় জয় নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই, কারণ সরকার যে সাবমিশন করেছেন তাতে নিজেরাই নিজেদের কবর খুঁড়েছেন। 1 নম্বর তারা বলছেন 309 নম্বর ধারায় রাজ্য সরকারকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কর্মচারীদের সরকারি কর্মচারীদের নিয়োগ, সরকারি কর্মচারীদের চাকুরি শর্তাবলী, তার আর্থিক বিষয়, হ্যাঁ, বেতন ভাতা ইত্যাদি ঠিক করার পূর্ণ অধিকার রাজ্য সরকারের। এখানে অন্য কারুর কোনো তুলনা বা অন্য কেউ কী করছে এটা দেখার বিষয় নেই। তা স্বাভাবিকভাবে আমরাও তো সেই কথাটাই বলেছি যে 309 নম্বর ধারায় রোপা 2009 তৈরি হয়েছে, যে রোপা 2009-এ পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়ার সংস্থান রেখে গিয়েছিলেন। সেইটা হচ্ছে একটা সাংবিধানিক প্রতিশ্রুতি। আপনি সেই কনস্টিটিউশনাল কমিটমেন্ট বা সাংবিধানিক প্রতিশ্রুতি মানছেন না, আপনি সেটা মানুন, এটাই তো আমাদের বক্তব্য ছিল। দ্বিতীয় যে বিষয়টা কপিল সিব্বালরা সুপ্রিম কোর্টে তুলেছেন, সেটারও তারা নিজেরাই তার উত্তর দিয়ে দিয়েছেন। তারা বলেছেন যে দিল্লি এবং চেন্নাইয়ে যে দিল্লির ক্ষেত্রে কেন্দ্রীয় হারে আর চেন্নাইয়ের ক্ষেত্রে তামিলনাড়ু সরকারের হারে যে ডিএ দেওয়া হয়, ডিএ হাউস রেন্ট এবং সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, সেটা দেওয়া হয় নাকি কস্ট অফ লিভিং রাজ্য সরকারের ডিএ দেওয়ার সূচক। এই কারণে তা কস্ট অফ লিভিং যদি সূচক হয় তাহলে পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন, বিভিন্ন দূরের জেলা, আবার শ্রীরামপুর, চন্দননগর, কলকাতা, এই সব জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয়। তাহলে কি পশ্চিমবাংলায় রাজ্য সরকার এই সমস্ত জায়গায় আলাদা আলাদা হারে দিয়ে দেন? তা তো দেন না। কাজেই তাদের কাজের মধ্য দিয়ে তারা স্পষ্ট করে দিয়েছেন যে কস্ট অফ লিভিংটা তাদের দিয়ে দেওয়ার কোনো নয়। এবং কপিল সিব্বাল যে একটা শেষ চেষ্টা করেছিলেন যে এটার একটা প্যান ইন্ডিয়া প্রভাব আছে, কাজে 28টা রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করা হোক, কারণ অন্য রাজ্য সরকারগুলো এর দ্বারা প্রভাবিত হবে। এখন সেখানে আদালত সে প্রস্তাবটা খারিজ করে দিয়েছিলেন। কপিল সিব্বালজি চেয়েছিলেন 28টা রাজ্য সরকার যদি এই মামলায় যুক্ত হয় তাহলে মোটামুটি অনন্তকাল ধরে মামলা চলবে, আমাদের এবং আমাদের আইনজীবীদের মৃত্যুর কয়েক দশক পর পর্যন্ত মামলা চলবে, কিন্তু আদালত সেটা খারিজ করে দিয়েছেন। আর দ্বিতীয়ত তার সাবমিশনই কপিল সিব্বালজিরা বলেছেন যে রাজ্য সরকারের ব্যাপার পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে, আবার সেখানে অন্য রাজ্যের বিষয় আসবে কী করে? কাজেই তারা স্ববিরোধিতায় ওই 107 পাতার এতে পুরোটাই স্ববিরোধিতা এবং আগে যেটা বলেছেন পরে তার বিপরীত বলেছেন। ফলে আমাদের আর খুব বেশি কিছু করতে হবে না। আমরা 11 পাতার সাবমিশন দিয়েছি, সংক্ষিপ্ত সাবমিশন। সেখানে আমরা স্পষ্ট 3টে কথা বলেছি। 1 নম্বর বলেছি সংবিধানের 309 নম্বর ধারায় রাজ্য সরকারকে যে অধিকার দেওয়া হয়েছে
যে কর্মীদের বেতন ভাতা তুমি ঠিক করো, সেই অধিকারকে প্রয়োগ করে পূর্বতন বাম সরকার রূপা 2009 তৈরি করেছেন। তাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার সংস্থান রাখা হয়েছে। এটা একটা সাংবিধানিক প্রতিশ্রুতি। সরকারের শাসক দলের পরিবর্তন হয়, কিন্তু পরের শাসক দল বলতে পারে না যে আগের শাসক দল এই সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটা মানি না। কারণ সরকার হচ্ছে একটা নেভার এন্ডিং কন্টিনিউইং একটা কনস্টিটিউশনাল বডি। কাজেই শাসক দলে কে এলো কে গেল এর উপর সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্টের কোনো রকম ইতর বিশেষ হয় না। সেই কনস্টিটিউশনাল কমিটমেন্ট তোমাকে মানতে হবে। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব ডিএ দেওয়ার কোনো সূচক নেই। তারা এর কোনো প্রমাণ ডকুমেন্টেশন দেখাতে পারেননি যাতে বলা যায় যে রাজ্য সরকারের নিজস্ব ডিএ দেওয়ার কোনো সূচক আছে। এখন একটা সরকার তো কারোর ব্যক্তিগত জমিদারি বা কারোর মালিকানাধীন কোনো সংস্থা নয়। সরকারি কাজ চলবে সরকারি রুলের ভিত্তিতে। তা সেই রকম যখন কোনো রুল নেই এবং রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 1/4/1979 থেকে ডিএ দিয়ে আসছেন কর্মচারীদের, অর্থাৎ এটাই তাদের গৃহীত পলিসি, এবং এখনও দিল্লি এবং চেন্নাইয়ে তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ দিচ্ছেন। কারণ কেন্দ্রীয় বা তামিলনাড়ু সরকারও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএটা দেয়। এবং শুধু তাই নয়, তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইসটা মেনেছেন যে 6ষ্ঠ রাজ্য বেতন কমিশন তৈরি করেছেন। 1980 = 100 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে তার উপর ভিত্তি করে 2006-এ 536 পয়েন্ট 532 পয়েন্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে রূপা 2009 হয়েছিল, 5th পে কমিশন হয়েছিল। সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে দাঁড়িয়ে তারা 6th পে কমিশন করেছেন। তা আমরা কিছু ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানব, কিছু ক্ষেত্রে মানব না, এরকম তো হয় না। কাজেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা সরকারকে মানতেই হবে। 3 নম্বর যে বিষয়টা, যে দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গে আলাদা আলাদা হারে ডিএ দেওয়াটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী। কাজে আমাদের দীর্ঘ কিছু কথা বলতে হয়নি। কিন্তু দুঃখের বিষয় যেটা, যে একটা মামলা 10 বছর ধরে চলছে, এবং আমরা যখন মামলা করেছিলাম তখন যারা এই জীবিত ছিলেন, আজকে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে। পেনশনারদের অবস্থা চোখে দেখা যায় না। তারা কেউ 3,000, কেউ 4,000, কেউ 5,000, কেউ 7,000, 8,000 টাকা পেনশন পান। সেখানে বয়স বাড়লেই মানুষের অসুখ বিসুখ বাড়ে, যার ফলে তারা মোরললেস সবাই প্রায় অসুস্থ। তাদেরকে ওষুধ কিনতে বিপুল টাকা ব্যয় করতে হয়, এবং ওষুধ কোম্পানিগুলো থেকে মোদি এবং দিদির সরকার বিপুল পরিমাণ টাকা নির্বাচনী বন্ডে নিয়েছেন। তার প্রতিদান দিচ্ছে সরকার। ওষুধের দাম তারা অস্বাভাবিক হারে বাড়াচ্ছে। এমনকি এই যে জিএসটিতে ওষুধের উপর জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে বলে বিরাট প্রচার হলো। আপনি ওষুধের দোকানে যান, ওষুধের দাম কমেনি, বেড়েছে। আপনি যান, গিয়েই আপনি অভিজ্ঞতারই হবেন। যার ফলে তারা ওষুধ কিনতে পারছেন না, চিকিৎসা করতে পারছেন না। দুটো ডাল ভাত খাবেন সেই সামর্থ্য তাদের নেই। এই পেনশনারদের তাদের প্রাপ্যটা আমি দেবো না, এই জন্যে একটা সরকার সুপ্রিম কোর্টে 3 বছর ধরে কোটি কোটি টাকা খরচ করছে আমার আপনার ট্যাক্সের টাকা। তাহলে কতটা শ্রমিক কর্মচারী বিরোধী হলে একটা সরকার এই রকম একটা সিদ্ধান্ত নিতে পারে। কাজেই আমরা মামলায় জয় সম্পর্কে অত্যন্ত আশাবাদী, চূড়ান্ত আশাবাদী। এবং এটা শুধু আবেগ থেকে নয়, কারণ আদালত আবেগে চলে না। আমরা তো আদালতে অনেক কিছু দাবি করতে পারতাম, আমাদের 30% বাড়ি ভাড়া ভাতা দাও, এগুলো তো আমাদের সংগঠনের দাবি। তা আমরা দাবি করতে পারতাম আমাদের সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দাও, আমাদের ওই মেডিকেল এডুকেশান অ্যালাউন্স দাও। তা আমরা করিনি। কেন করিনি? আমরা জানি সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে রাজ্য সরকারই এগুলো ঠিক করার অধিকারী। সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। কাজেই যে কোনো দাবি যত ন্যায্যই হোক সেটা কিন্তু আদালত গ্রাহ্য হয় না, আদালতে বিচারের জন্য গৃহীত হয় না, যদি না সংবিধান অনুসারে সেইটা আমাদের প্রাপ্য হয়ে থাকে। এখন যেহেতু রূপা 2009টা সংবিধানের 309 নম্বর ধারায় হয়েছে, তাই এটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সেই জন্যে এটা কিন্তু আদালতে বিচারাধীন হয়েছে।
এবং আমরা ডক্টর অসীম দাশগুপ্তের কাছে, পূর্বতন বাম সরকারের কাছে কৃতজ্ঞ। আমাদের বলতে কোনো দ্বিধা নেই। মূলত 1983 সালে আমি চাকরিতে জয়েন করি, তারপরে আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মেম্বার হই এবং তারপর থেকে দীর্ঘ বছরের পর বছর 1983 থেকে 2011 পর্যন্ত বাম সরকারের বিরোধী কর্মচারী আন্দোলন করার মধ্য দিয়েই আমাদের উঠে আসা। কিন্তু একথা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই যে পূর্বতন বাম সরকার এবং অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রোপা 2009-এ সংবিধানের 309 নম্বর ধারায় এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার দিয়ে দেওয়া হবে, এই সুনির্দিষ্ট সংস্থান রেখে গিয়েছিলেন বলেই আমরা মামলাটা করতে পেরেছিলাম। যে কোনো দাবি, অনেকে অনেক কিছু দাবি করার কথা বলছেন, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সংগঠনের বিভিন্ন দাবি থাকে, কর্মচারীদের বিভিন্ন প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশার মধ্যে ন্যায্য প্রত্যাশা, ন্যায্য দাবি থাকে, যুক্তিযুক্ত দাবি থাকে। কিন্তু সমস্ত ন্যায্য এবং যুক্তিযুক্ত দাবিই কিন্তু আদালতে বিচারযোগ্য নয়। আদালতে সেইটাই বিচারযোগ্য যেটার জন্য সরকার রুল তৈরি করেছেন, সরকার সংবিধান মেনে রুল কার্যকর করেছেন বা নির্দিষ্ট রুল রয়েছে। রুলের বাইরে যেটা সরকার করেননি সেইটা কিন্তু আদালত গ্রাহ্য নয়। তার মানে এই নয় যে ওই দাবিগুলো যুক্তিযুক্ত নয়। অবশ্যই কেন্দ্রীয় এবং অন্যান্য বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারীরা যদি উচ্চতর হারে বাড়ি ভাড়া ভাতা পান, যদি সিটি কম্পেনসেটেড অ্যালাউন্স পান, যদি শিক্ষা ভাতা পান, তাহলে পশ্চিমবাংলার রাজ্য কর্মীদেরও সেটা ন্যায্য প্রাপ্য, যুক্তিযুক্ত প্রাপ্য। কিন্তু মুশকিল হচ্ছে যে আদালতে কোনো একটা বিষয় প্রতিষ্ঠা করা আর সংগঠনের দাবি সেটাকে তুলে ধরা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সংগঠন বিভিন্ন ক্ষেত্রে ন্যায্য এবং যুক্তিযুক্ত দাবিগুলোকে তুলে আনতে পারে, তাদের দাবি শোনাতে, সেই দাবির ভিত্তিতে আন্দোলন করতে পারে। কিন্তু আদালতে যখন একটা জিনিস প্রতিষ্ঠা করতে হয় তখন কিন্তু সরকারের নির্দিষ্ট রুল দরকার হয়। নির্দিষ্ট রুলের বাইরে গিয়ে কিন্তু আদালত বিচার্য বিষয় হিসেবে ধরেন না। কাজে এই মামলায় জয় নিয়ে আমরা একেবারেই নিঃসন্দেহ, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা 6টা জয় জিতেছি। স্যাটে যখন প্রথম মামলা করেছিলাম তখন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলার শুনানি শুরু হয়েছিল এবং এই মামলার পথ চলা শুরু হয়েছিল। আমাদের যে তখনকার আইনজীবী ছিলেন সর্দার আমজাদ আলী, তার কাছে আমাদের নিয়ে গিয়েছিলেন আইএনটিইউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন রাজ্য সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে। তা রমেন পাণ্ডে তার কাছে নিয়ে গিয়েছিলেন আমজাদ আলীকে, সর্দার আমজাদ আলীকে সহায়তা করেছিলেন আইনজীবী মাসুম আলী সর্দার এবং প্রবীর চ্যাটার্জি। তা সর্দার আমজাদ আলী যে পিটিশনটা তৈরি করেছিলেন, যে কোনো মামলায় পিটিশনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে পিটিশনটা তৈরি করেছিলেন, এই পিটিশনটা অসাধারণ মেধা, তার দীর্ঘ অভিজ্ঞতা এবং কর্মীদরদের মিশেল ঘটিয়ে এমন একটা পিটিশন তৈরি করেছিলেন যে পিটিশনটাকে যদি আমরা মামলার স্ট্রাকচারাল ফাউন্ডেশন ধরি, তাহলে এই স্ট্রাকচারাল ফাউন্ডেশনে আজ পর্যন্ত কোনো কাল লাগেনি, একটা ছিদ্র খুঁজে পায়নি যে ছিদ্র দিয়ে গিয়ে তারা কর্মী স্বার্থকে দংশন করবে। কাজেই আমরা 6টা জয় পেয়েছি। সুপ্রিম কোর্টে ইন্টারিম অর্ডারে 25% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ হয়েছিল, সেখানেও আমাদের 7ম জয়। সেই রায়টা সরকার কার্যকর করেননি। আমরা আদালত অবমাননার মামলা করেছি, সেটা পেন্ডিং আছে। তার কি হবে আমরা এখনও জানি না। তবে আমাদের মনে হয় মূল মামলার শুনানি যখন শেষ হয়ে গেছে এবং মূল মামলার রায় যখন বেরোবে তখন এই ইন্টারিম অর্ডারের খুব বেশি গুরুত্ব হয়তো থাকবে না, এটা আমাদের অনুমান। তা মূল মামলার রায় রিজার্ভ আছে, রায় বেরোবে। তা 8ম জয়টা আমরা পাবো, এ নিয়ে আমাদের কোনো নেই। কিন্তু একটা কথা কর্মী সমাজের উদ্দেশ্যে আমাদের বলতেই হবে। আজকে দেখুন, কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রা করছে শিক্ষকরা, কয়েকজন কিছু শিক্ষক। কেন? কুচবিহার থেকে নবান্ন 800 কিলোমিটার রাস্তা। তো এই দীর্ঘ 800 কিলোমিটার রাস্তা তারা পদযাত্রা করছে কেন? একটাই কারণে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে, অর্থাৎ তাদের এবং তাদের পরিবারের লোকেদের চিকিৎসার ব্যবস্থাটা যাতে সুরক্ষা পাওয়া যায় সরকারি স্কিমের মধ্যে, সেইটা করার জন্য তারা এই পদযাত্রাটা করছে।
এখন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রাজ্য সরকার 16 বছরে যা খরচ করেছে 256 কোটি টাকার মতো, আর 1 বছরের প্রিমিয়াম থেকে আমরা মেডিকেল অ্যালাউন্সটা নিই না, বছরে মাসে 500 টাকা, তার মানে বছরে 600 টাকা, অর্থাৎ বছরে 6,000 টাকা। তাহলে বছরে 6,000 টাকার প্রিমিয়াম দিয়ে আমরা এই মেডিক্লেম পলিসিটা গ্রহণ করি। তাতে রাজ্য সরকার মাসে প্রিমিয়াম বাবদ বছরে আয় করেন 134 কোটি টাকার বেশি, অর্থাৎ 2 বছরে রাজ্য সরকার প্রিমিয়াম বাবদ যা আয় করেন 16 বছরে মেডিক্লেমের মানে ক্লেম মেটাতে সেই পরিমাণ খরচ হয়নি। অর্থাৎ এটা রাজ্য সরকারের কাছে একটা অত্যন্ত লাভজনক প্রকল্প। রাজ্য সরকারকে বলতে হবে না যে আমার আর্থিক সামর্থ্য নেই, আমার অর্থ সংকট, আমি দিতে পারছি না। এই সামান্য একটা দাবি যে শিক্ষাকর্মীদের তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনা হোক, কারণ তারা তাদের সপরিবারে চিকিৎসার একটা সরকারি যে সুবিধাটা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, সেইটা পেতে, সেটাও রাজ্য সরকার দেবে না। মানে তার শ্রমিক কর্মচারী বিরোধিতাটা এতটাই তীব্র যে সেটাও দেবে না। তার জন্য শিক্ষাকর্মীদের ওই কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত দীর্ঘ 800 কিলোমিটার রাস্তা পদযাত্রা করতে হচ্ছে। এর থেকে লজ্জার কি থাকতে পারে? এই সামান্য দাবিটা মেনে নেওয়া যায় না। কাজেই কর্মী সমাজের উদ্দেশ্যে আমাদের একটা বক্তব্য থাকবে। আমার দীর্ঘ 42 বছর হয়ে গেল আমার ট্রেড ইউনিয়ন করার অভিজ্ঞতা। কর্মচারী সমাজকে কতটা দিতে পেরেছি, কতটা পারিনি, কতটা সফল হয়েছি, কতটা ব্যর্থ, এটা কর্মী সমাজ চিন্তা করবে। কিন্তু একটা কথা বলবো, সমস্ত যুক্তিযুক্ত এবং ন্যায্য দাবি কিন্তু আদালতে বিচারযোগ্য নয়। আদালতের উপর সমস্ত বিষয়ে নির্ভরতা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। যে কোনো কর্মচারী সংগঠন, যে কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের গৌরবের বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের মাধ্যমে দাবিটা আদায় করে আনা। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা যে মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে ডিএ পান, নির্দিষ্ট সময়ান্তর বেতন কমিশন পান, বেতন কমিশনের কোনো বকেয়া, বর্ধিত বেতনের বকেয়া তাদের মেরে দেওয়া হয় না, তারা অনেক উন্নততর অর্থনৈতিক এবং অধিকারগত অবস্থানে আছেন। তার মানে কি সেই সব রাজ্যের সরকারগুলো বা কেন্দ্রের সরকার, যে সরকার এসছে, তারা সবাই অত্যন্ত, তাদের শাসক দল অত্যন্ত কর্মীবৎসল, অত্যন্ত শ্রমিক কর্মচারীদের প্রতি মানে একেবারে মানে কি বলবো, তাদের মমত্ববোধ, বিষয়টা এরকম নয়। ওই সমস্ত রাজ্যে এবং পশ্চিমবঙ্গ বাদে সমস্ত রাজ্যে এবং কেন্দ্রে সেখানকার কর্মী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে তাদের নিজস্ব পেশাগত দাবিতে কিন্তু লড়াই আন্দোলন করে। সেই আন্দোলনে কে কোন রাজনৈতিক দলের কর্মী, কে কোন রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করে, এগুলো বাধা হয়ে দাঁড়ায় না। তারা সেখানে রাখে একমাত্র পেশার স্বার্থে লড়াই আন্দোলন করে। এবং সরকার যদি দাবি না মানে, এই কেন্দ্রীয় সরকার যদি এই ডিএটা ঘোষণা না করতো, এই কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলো কিন্তু ধর্মঘট ডেকে দিত। অর্থাৎ অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে কর্মচারীরা ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের মাধ্যমে সরকার পক্ষকে বাধ্য করেন দাবি মেনে নিতে। আর পশ্চিমবাংলা একটা অদ্ভুত সংস্কৃতি। দীর্ঘ 34 বছর আমরা দেখেছি এক শ্রেণীর কর্মচারী এগিয়ে এসে বলেছেন, স্বঘোষিত দায়বদ্ধতা নিয়েছেন যে ওটা আমাদের বন্ধু সরকার, ওকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। তা কর্মচারীদের একটা গরিষ্ঠ অংশ সেই সরকারকে চোখের মণির মতো রক্ষা করেছেন, কর্মচারী আন্দোলনে অংশ নেননি। কর্মচারী আন্দোলন বিভক্ত হয়েছে। আবার এখন আরেক শ্রেণীর কর্মচারী এগিয়ে এসে বলছেন এটা আমাদের বন্ধু সরকার, একে পেটের লিভারের মতো রক্ষা করতে হবে। তারা কর্মচারী আন্দোলন থেকে শুধু দূরে নেই, তারা কর্মচারী আন্দোলনকে সর্বতোভাবে তারা শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। একেবারে কর্মচারী যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে একদম শত্রুতামূলক আচরণ করছেন। পুলিশ এবং প্রশাসনের সাহায্যে এই আন্দোলনকে দমন পীড়ন করার চেষ্টা করছেন। তাদের এই ভূমিকা একেবারে বিশ্বাসঘাতকের ভূমিকা। আমি ট্রেড ইউনিয়ন করি, বিভিন্ন চা বাগানে, জুট মিলে আমাকে মাঝে মধ্যেই যেতে হয়। ওখানে যারা মালিকের হয়ে কথা বলে, এরকম যদি কোনো শ্রমিক কর্মচারী চিহ্নিত হয়ে পড়ে, তারা কিন্তু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ওখানকার অন্য শ্রমিক কর্মচারীরা, তাদের পরিবার তাদেরকে কিন্তু বিচ্ছিন্ন করে দেয়। শুধু তাই নয়, তাদের নিরাপত্তাও বিপন্ন হয়। কারণ যে কোনো সময় অন্য শ্রমিক কর্মচারীরা কিন্তু তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এ ধরনের কাজকে আমরা সমর্থন করতে পারি না। কিন্তু সেখানে কিন্তু মালিকের যারা লোক তাদেরকে দালাল বলা হয় এবং তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়।
আমাদের দুর্ভাগ্য এখানে সরকার তো মালিকের হয়ে যারা বলে একে বুকের চোখের মণির মতো রক্ষা করব, একে বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষা করব, তাকে পেটের লিভারের মতো রক্ষা করব, কর্মচারীদের দাবিতে কোনো আন্দোলন হবে না, আমরা কর্মচারী আন্দোলনে নেই, তারাও তো এই মালিকের দালাল। কিন্তু সেই দালালকে কর্মচারী সমাজ থেকে বিচ্ছিন্ন করার কোনো ডাক আমরা দিতে পারি না, কারণ আমরা খুব গর্ব করি আমরা হোয়াইট ক্লাস এমপ্লয়ি। আমি কর্মী সমাজের উদ্দেশ্যে একটা অত্যন্ত স্পষ্ট কথা বলবো, যারা আজকে শাসক দলের গণসংগঠন কর্মী সংগঠনের ছদ্মবেশে এই মামলার তীব্র বিরোধিতা করে এসছেন গত 10 বছর ধরে, এবং যে কোনো কর্মচারী আন্দোলনে সরকার এবং পুলিশের সঙ্গে মিলে কর্মচারী আন্দোলন দমন করতে যতটা সম্ভব যাওয়া যায় তত দূর যাচ্ছেন, সারা প্রশাসনে একটা হিমশীতল আতঙ্কের আবহ তৈরি করেছেন। তাদের নেতা এখন মানস ভূঁইয়া মন্ত্রী, এখন কোনো কর্মী সংগঠনের নেতা কোনো মন্ত্রী হন আমি বাপের জন্মে শুনিনি, এই আমলেই শুনছি। যাই হোক, তাদের কাছে আমার একটা আবেদন, আপনারা তো মামলার বিরুদ্ধে, আপনারা তো মনে করেছেন মামলাটা সরকার বিরোধী কার্যক্রম, আপনারা সরকারের বিরুদ্ধে, তাই ওই মামলায় আপনারা বিরোধিতা করছেন। তা আপনারা বলুন, আজকে মানস ভূঁইয়া তার যদি বুকের পাটা থাকে তিনি বলুন যে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দিতে বাধ্য হন, সেই সুফলটা তার সংগঠনের সদস্যরা নেবেন না। মানস ভূঁইয়ার দম দেখি একবার। সানাই বাজে, জানেন তো, সানাই বাজার বিসমিল্লা খান, ধর্মে মুসলিম। তবলায় সঙ্গত করেন পণ্ডিত জাকির হোসেন, ধর্মে মুসলিম। অতি রক্ষণশীল হিন্দু বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানে সানাই বাজে, দুর্গাপুজোয় সানাই বাজে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সানাই বাজে। আজ পর্যন্ত অতি রক্ষণশীল কোনো হিন্দু পরিবারে কিন্তু এই প্রশ্ন ওঠেনি হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে ওই মুসলিম বিসমিল্লা সানাই কেন বাজবে। এটাই ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতি, চিরন্তন কৃষ্টি, চিরন্তন এই শিক্ষাটাই আমরা পেয়ে এসেছি। সেই সানাইয়ের সংস্কৃতি কিন্তু ট্রেড ইউনিয়নের জোর। ঐক্যবদ্ধভাবে লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা, তার পাশে গৈরিক ঝান্ডা লাগিয়ে দলীয় মতাদর্শের কথা দূরে সরিয়ে রেখে পেশার স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের। না হলে আগামী দিনে এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, আপনারা নিশ্চিত থাকতে পারেন কর্মী সমাজ যে আগামী দিনে এই যে পুরনো পেনশন স্কিম আমাদের আছে, সেই পেনশন স্কিমটা তুলে দিয়ে নতুন পেনশন স্কিম আনা হবে, যেটা কর্মচারীদের অবসর জীবনটাকে একটা চূড়ান্ত অন্ধকারময় অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। তো ওটা কিন্তু আদালত গ্রাহ্য নয়, ওটা আদালতে বিচারাধীন বিচার্য বিষয় নয়। কারণ অন্য বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের যখন এই নতুন পেনশন স্কিম চালু করা হয়েছে, পুরনো পেনশন স্কিম তুলে দিয়ে আদালতে কোনো মামলা করে সেটাকে কিন্তু আটকানো যায়নি। তা তখন কি করবেন? তাই ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য মানসিক প্রস্তুতি নিন, সরকারের তাবেদারি ছাড়ুন এবং মালিকের বিরুদ্ধে যেভাবে শ্রমিকরা একজোট হয়ে সানাইয়ের সংস্কৃতি মেনে কর্মচারী আন্দোলন করে সেই আন্দোলনটা করুন। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ভিক্ষার দান নয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। এই ছিনিয়ে নেওয়ার কাজটা যদি রাজ্য সরকারি কর্মচারীরা আজও না করেন, তাহলে তাদের জন্য কিন্তু চরম দুর্দিন অপেক্ষা করছে। আপনি যেটা বললেন যে তারা যদি ছিনিয়ে না নেয়, তো এই সূত্রে অনেকে বলছেন বৃহত্তর আন্দোলনে যেতে পারেন যদি এবারেও ডিএ বকেয়া থেকে যায়। তো এই যে রাজ্য সরকার যে রাজ্যের প্রাপ্ত ডিএ পাওয়ার জন্য আইনি লড়াই করতে হয়, বিভিন্ন সময় রাস্তায় নামতে হয়, তো সেই রাজ্য সরকার কি এই বৃহত্তর আন্দোলনে ডিএ দিয়ে দেবে? দেখুন, কোনো সরকার, মূলত যে কোনো সরকারই হচ্ছে মালিক। কোনো মালিক স্বেচ্ছায় তার কর্মচারীদের অধিকার দেয় না। যে কোনো মালিকের র্যাশনাল বিহেভিয়ার বা যুক্তিসঙ্গত কাজ হচ্ছে যে আমি কম মাইনে দেবো, কম সুযোগ সুবিধে দেবো, কম ছুটি দেবো, কম তাদের বিভিন্ন সামাজিক সুরক্ষা দেব, কিন্তু তাদের থেকে আমি বেশি কাজ আদায় করে নেব। এটা সরকারি বেসরকারি যে কোনো মালিকের এটা হচ্ছে র্যাশনাল বিহেভিয়ার বা যুক্তিসঙ্গত আচরণ। শ্রমিক কর্মচারীদের যুক্তিসঙ্গত আচরণ হচ্ছে, র্যাশনাল বিহেভিয়ার হচ্ছে আমি আমার পেশার দাবিটা, ন্যায্য দাবিটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করব মিটিয়ে দিতে। এই কালেকটিভ বার্গেনিং, এই কালেকটিভ স্ট্রাগল, এটা কিন্তু চিরন্তন ট্রেড ইউনিয়নে। এখন কোনো মালিক সরকার, কোনো সরকার
অনেকে বলছেন যদি সরকারটা অমুক সরকার আসে, যে সরকারই আসুক, কোনো সরকারই বাচ্চা যদি না কাঁদে মা তাকে দুধ দেয়, কাঁদতে হয়। আপনি কাঁদবেন না। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, তারা ভেবে বসে আছেন ওই তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, ওরা মামলা করছে, ওই মামলাতে ডিএটা আমরা পেয়ে যাব। ওই তো অমুক সংগঠন তারা আন্দোলন করছে, ওই আন্দোলনে আমাদের এই দাবিটা মিটে যাবে। ওই তো অনুব্রা কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির দাবিতে পদযাত্রা করছে, আমাদের দাবিটা মিটে যাবে। মূর্খের স্বর্গে বাস করছে। আপনার অধিকারের জন্য আপনাকে লড়াই করতে হবে, আপনার লড়াইটা অন্য কেউ করে দেবে না। আমি ওই ধরনের মানে কি বলবো, শূন্যগর্ভ আস্ফালন করি না। আজকে আমরা গত 14.5 বছরে এই সরকার আসার পরে কিচ্ছু করতে পারেনি। আমাদের 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বেরিয়েছে, তার রিপোর্টটা পর্যন্ত আমরা পাইনি। বরাবর আমরা 2টো করে কপি পেয়েছি বিনামূল্যে, এবং তারপরে প্রয়োজন হলে আরও কপি আমরা অর্থ দপ্তর থেকে জোগাড় করতে পেরেছি। এই সরকার 6th পে কমিশনের রিপোর্টটা পর্যন্ত আমাদের দেখার অধিকার দেয়নি, সেটা আদালতে গিয়ে আমাদের আদায় করে আনতে হয়েছে। 4 বছরের বর্ধিত বেতনের বকেয়া মেরে দিয়েছে, আমরা আদায় করতে পারিনি। হাউস রেন্ট অ্যালাউন্স 15% ছিল, সেটা কমিয়ে 12% করেছে, আমরা আদায় করতে পারিনি। দীর্ঘদিনের দাবি শিক্ষা ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স আমরা আদায় করতে পারিনি। আজকে সারা ভারতবর্ষের সবথেকে কম ডিএ 18% ডিএ হচ্ছে পশ্চিমবাংলা রাজ্য কর্মীদের, যেখানে ত্রিপুরার মতো রাজ্য সরকার তারা 33% ডিএ দিচ্ছেন। আজকে সমস্ত পুলিশ কর্মীদের 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার, অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেটা 1923 সালে ব্রিটিশ সরকারের আমল থেকে তারা পেয়ে আসছিলেন। তার মানে এই সরকারটা শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে ওই ব্রিটিশ সরকারের থেকেও বিরোধী। তারপরে একে একে বহু দপ্তর থেকে ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রতিহিংসামূলক বদলি এবং ডিপ্লয়মেন্ট, তারপরে ডিটেনশন, এগুলোকে একেবারে মানে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সুনামির কায়দায় ব্যবহার করা হচ্ছে। একদম পরিকল্পিতভাবে পুরুলিয়ার একজন কর্মচারীকে, আগে গ্রুপ ডি কর্মচারীরা জেলার বাইরে বদলি হতো না, এখন সেটাও করা হচ্ছে। এবং একটা প্রতিহিংসার এমন বাতাবরণ সরকার নামিয়ে এনেছেন যে একটা মানে প্রশাসনে হিমশীতল আতঙ্ক কাজ করছে। আমরা কিচ্ছু করতে পারিনি। কাজেই ওই নবান্নকে হেলিয়ে দিলুম, ওই করলুম, এসব শূন্যগর্ভ আস্ফালন করে কোনো লাভ নেই। ডিএর রায় যদি না মানে আমরা একবারে মমতাকে এমন খেলা খেলে দিলুম, এসব গল্প আমি বলি না। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলি যে যতদিন না সমস্ত কর্মচারীরা তারা সচেতন হচ্ছেন অধিকার সম্পর্কে, যতদিন না তারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করছেন, ততদিন ওই আন্দোলন খেলে কোনো লাভ নেই। সংগঠনগুলো আন্দোলনের ডাক দিচ্ছে। এই তো কয়েকদিন আগে আমরা সমস্ত সংগঠন মিলে আমরা একটা ধর্মঘটের ডাক দিয়েছিলাম। সেই ধর্মঘটে কলকাতা হাইকোর্টের কিছুটা অংশ বাদে বাকি সারা পশ্চিম বাংলার কোথাও কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ কর্মচারীরা অংশগ্রহণ করেনি। তা এই রকম যদি একটা আন্দোলনের প্রভাব হয়, সরকার আমাদের কেন দেবে? কর্মচারীরা যদি ভেবে থাকেন দাবি আদায়ের দায়িত্বটা নেতাদের, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আজকে পশ্চিমবাংলার এই অবস্থার জন্য সাধারণ মানুষকে দায়ের বাইরে রাখা যায় না, কারণ তারা যদি পরপর এই চোর জোচ্চোরদের, অপরাধীদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, তাহলে এই রকম ঘটনাই ঘটবে। আবার একই রকমভাবে রাজ্য সরকারি কর্মচারীরা যদি ভাবেন ওরা আমার দাবিটা আদায় করে এনে দেবে, ওরা ক্ষুদিরাম হোক, আমি ভালো ছেলে হয়ে ব্রিটিশের দালালি করব, আর ওই ভালো ভালো চাকরি বাকরি পাবো, ভালো পোস্টিংটা পাবো, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার রাজ্য কর্মীদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ আন্দোলনটা হবে তো কর্মচারীদের নিয়ে। আমি কর্মচারী সমাজের কাছে মানে দাবি করব যে আপনারা দয়া করে এই সুবিধেবাদী অবস্থান ছেড়ে সংগঠনগুলো যখন আন্দোলনের ডাক দেবে, কে ডাক দিল দেখার দরকার নেই। যে দাবিতে আন্দোলন ডাক দেওয়া হয়েছে সেই দাবিটা সঠিক কিনা, সেই দাবিটা আপনার দাবি কিনা দেখুন, সেই দাবিতে অংশগ্রহণ করুন। কজনকে বদলি করবে, কজনকে শাস্তি দেবে? যদি সংখ্যাগরিষ্ঠ কর্মচারীরা ঝাঁপিয়ে পড়েন, সরকারের সাধ্য হবে করতে। সরকারকে বাধ্য করতে না পারলে সরকার কোনো দাবি মেটাবে না। কাজেই কর্মচারীদের কিন্তু নিজেদের মানসিকতার, নিজেদের আন্দোলন বিমুখ যে সংস্কৃতি, তার বদল ঘটাতে হবে।
এখন দায়টা সরকারের উপর চাপিয়ে সরকারের কর্তা ব্যক্তি মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীকে 4টে গালাগালি দিলে আমার হয়তো আত্মশ্লাঘা বোধ হবে, কিন্তু দায়টা শুধু সরকারের উপর চাপালে হবে না, দায়টা আমাদের কর্মচারীদের। আমরা যদি সরকারকে এই সুযোগটা দিয়ে যাই, আমরা যদি সরকারের সঙ্গে থাকি, একটা মানে কর্মচারীদের গরিষ্ঠ অংশ সরকারের সঙ্গে আছি বলে তার নীতি কর্মসূচিকে সমর্থন করে যাই, আর আন্দোলন করলে যদি তার বিরোধিতা করি, আন্দোলনে অংশগ্রহণ না করি, ওই ফেসবুকে বিপ্লব করে আমার বিপ্লবী সত্তার প্রকাশ ঘটাই, তাহলে সরকার কোনো দাবি মানবে না। স্যার, এই রাজ্য সরকারের পক্ষে দেখা গেছে ডিএ মামলায় কোটি কোটি টাকা খরচ করতে কপিল সিব্বলদের পিছনে বা অন্যান্য ক্ষেত্রে, কিন্তু যখনই ডিএ মামলার কথা আসে, বকেয়া ডিএ মেটানোর কথা আসে, তখনই কেন রাজ্য সরকার পিছু পা হয়? দেখুন, রাজ্য সরকার বরাবরই অর্থ সংকটের কথা বলেন, কিন্তু স্যাট এবং হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্টভাবে রাজ্য সরকারের এই অর্থ সংকটের যে অজুহাত, এটাকে কিন্তু খারিজ করে দিয়েছে। তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে ইন্টারিম অর্ডারেও সুপ্রিম কোর্ট বলেছে যে আমার অর্থ সংকট, আদালতে কেস পেন্ডিং, এই জন্যে কর্মচারীদের প্রাপ্যটা অনন্তকাল ধরে আটকে রাখবো, এটা চলবে না। অর্থাৎ আর্থিক সংকট কিন্তু বলে কর্মচারীদের প্রাপ্য মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকার রেহাই পেতে পারেন না। তবুও আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আমি সেই জন্যে বলছি, রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে হিসেব দিয়েছিলেন যে এই বকেয়া ডিএ মেটাতে তাদের 23,000 কোটি টাকা লাগবে, এবং সেটা 1500 কিলোমিটার দূরে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে 41,770 কোটি টাকা হয়ে গেছে। এই 1500 কিলোমিটার গেছে, তো ওই জন্য 23,000 কোটি টাকাটা 41,770 কোটি টাকা হয়ে গেছে। তা রাজ্য সরকার 11-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং ভাতা খাতে যে বরাদ্দ করেছিলেন, তার মধ্যে 25,262 কোটি টাকা খরচ করেননি, সেটা রাজকোষে পড়ে আছে। আবার কেন্দ্রীয় অর্থ কমিশন এই বাবদ যে টাকা দিয়েছিল, তার মধ্যে 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেনি, দুটো মিলিয়ে হলো 34,262 কোটি টাকা। এই টাকাটা রাজকোষে পড়ে আছে রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতের টাকা। তা সেই টাকাটা হচ্ছে ওই 41,770 কোটি টাকার 83%। তা ওই ইন্টারিম অর্ডারটা মানতে তো 25% দিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তা এখন তো 83% দিয়ে দেওয়ার টাকা তার কাছে রয়েছে, তাহলেও তিনি দিলেন না। তাহলে অর্থ সংকটটা কি কোনো কারণ? আসলে রাজ্য সরকার একদম দৃঢ় প্রতিজ্ঞ যে তারা শ্রমিক কর্মচারীদের কোনো দাবি তারা মানবেন না। তারা কৃতদাস সুলভ মানসিকতায় তারা বিশ্বাস করেন। তারা মনে করেন যারা কাজ করছে তারা তার ব্যক্তিগত জমিদারিতে কাজ করছে, তাদের আমি দেব না। যে মানসিকতায় আপনি অতীতে কখনো দেখেছেন, আমি দুটো উদাহরণ আপনাকে দেব। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, তা সম্ভবত ওই সার্জেন্টের নাম আমার যতদূর মনে পড়ছে শিশির বন্দ্যোপাধ্যায়। তিনি জ্যোতি বসুর গাড়ি এসে দাঁড়িয়েছে ওই রাইটার্সের 6 নম্বর গেটের সামনে, তিনি দরজাটা খুলে দিতে যাচ্ছেন, গাড়ির দরজাটা। তা জ্যোতি বসু নিজে দরজাটা খুলে নেবে দাঁড়িয়ে শিশির বাবুকে বললেন যে আপনি রাজ্য সরকারের কর্মচারী, আপনি পাবলিক সার্ভেন্ট, আমার ব্যক্তিগত কাজের লোক বা চাকর নন, কাজে আপনার একটা সম্মান আছে, আপনি আমার গাড়ির দরজা খুলবেন না, আমার গাড়ির দরজা আমি খুলে নেব। আর এই মুখ্যমন্ত্রী বইমেলায় তার কনভয়টা আসতে 2-1 মিনিট দেরি হয়েছে, এবং তিনি নিজে গেট পরিবর্তন করেছেন বলেই দেরি হয়েছে। সেখানে যে কর্তব্যরত সার্জেন্ট তাকে টিভি ক্যামেরার সামনে বলছেন চাপকে তোমার পিঠে চামড়া তুলে নেওয়া উচিত। এইটা সংবাদ মাধ্যমে, টিভিতে তার বাড়ির লোকেরা, তার ছেলেমেয়েরা, তার স্ত্রী, তার বাবা মা, তার আত্মীয় পরিজন, তার পাড়া প্রতিবেশী, তার সহকর্মীরা দেখছে তার সামাজিক সম্মানটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে সে মুখ্য সচিব থেকে আরম্ভ করে আইসি, এদিকে জয়েন্ট বিডিও থেকে শুরু করে চিফ সেক্রেটারি, সকলকে ওই ডিজি, সিপি সকলকে এক জায়গায় ডেকে নিলেন। মন্ত্রীদের ডেকে নিয়ে সেখানে অধস্তন অফিসারদের সামনে ঊর্ধ্বতন অফিসারদের ভয়ঙ্কর রকমের তিরস্কারের নামে কার্যত অসম্মান করছেন, অমর্যাদা করছেন, অপমান করছেন, এবং সেইটা সিলেক্টিভ অংশ টিভিতে দেখানো হচ্ছে। সেই সিলেক্টিভ অংশ সেই অফিসারদের বাড়ির লোক দেখছে, যার ফলে একদিকে যেমন প্রশাসনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা শেষ হয়ে যাচ্ছে,
একজন জয়েন্ট সেক্রেটারি যদি দেখে, জয়েন্ট ভিডিও যদি দেখে, তার সামনে চিফ সেক্রেটারিকে অপমান করছেন মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিচ্ছেন তিনিই সব, চিফ সেক্রেটারি কেউ নন, তাহলে ওই জয়েন্ট ভিডিও তার ভিডিওকে, ওই জয়েন্ট ভিডিও তার এসডিওকে, ওই জয়েন্ট ভিডিও তার ডিএমকে মানবে? আবার একজন ওসি বা আইসি যখন দেখছে তার সামনে ডিজি বা পুলিশ কমিশনারকে অকথ্য ভাষায় সমালোচনার নামে কার্যত চূড়ান্ত অপমান করছেন মুখ্যমন্ত্রী সকলের সামনে, তখন ওই আইসি বা ওসি, তার সিআই, তার অ্যাডিশনাল এসপি, তার এসপিকে মানবেন? এই শৃঙ্খলাটা নষ্ট হচ্ছে। অন্যদিকে রাজ্য বা আমলা, কর্মচারী এবং আমলা অফিসারদের প্রতি, ব্যুরোক্র্যাটদের প্রতি তাদের যে সামাজিক সম্মান, এটাকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ এবং এই মানসিকতা থেকেই এই যে 600 টাকা মাইনে একটা পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরকে, আপনি বলুন তো, আজকের দিনে 600 টাকা মাইনে দিয়ে সরকারি কাজ করাচ্ছেন, তার মানে কি? যে সরকারি কর্মচারী, সে অস্থায়ী হোক সে স্থায়ী হোক, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বলে মনে করেন। তাদের মনে করেন তিনি হচ্ছেন সম্রাজ্ঞী এবং তার সাম্রাজ্যে এরা হচ্ছেন নিতান্তই একেবারে প্রজা, তাদের উপর যে কোনো অত্যাচার, যে কোনো অবিচার, যে কোনো সামাজিক অসম্মান তিনি করতে পারেন। আসলে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলি, শিক্ষা, রুচি, সংস্কৃতির একটা ঘাটতি থাকলে এই ধরনের ঘটনা ঘটে। তিনি সরকারি কর্মচারীদের বলছেন কুকুর বাঁদর বলছেন, চোর ডাকাত বলছেন। এখন যে কোনো ব্যক্তির শব্দচয়ন, ভাষাশৈলী, শরীরী পরিভাষা এবং প্রকাশভঙ্গি, এটা নির্ভর করে তার ব্যক্তিগত এবং পারিবারিক শিক্ষা, রুচি, সংস্কৃতি এবং পরিশীলিত মানসিকতার উপর। যার যেরকম মানসিকতা তিনি করবেন। কাজে অর্থ সংকট বা অন্য কিছু এগুলো বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আমি দেব না, এইটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ কর্মচারী স্থায়ী অস্থায়ী নির্বিশেষে তাদেরকে ন্যূনতম সম্মান দেওয়ার পক্ষপাতী মুখ্যমন্ত্রী নন। আসলে সম্মান তিনিই দিতে জানেন যার সম্মান থাকে। এই মুখ্যমন্ত্রীর তো কোনো সম্মান নেই, ওই জন্যই তিনি প্রকাশ্যে যেসব আচরণ করে বেড়ান, আমি ওই 40টা ভাষা জানি, আমি ওই ছবি আঁকতে পারি, এবং নাচ গানের মাধ্যমে তিনি যা প্রদর্শন করেন, তাতে আমি জানি না ওনার মানসিক সমস্যা আছে কিনা, বা উনি পরিকল্পিতভাবে মানুষের কাছে এটা প্রতিপন্ন করার চেষ্টা করেন যে ওনার মানসিক সমস্যা আছে, আমি জানি না। কিন্তু এগুলো তো কোনো সুস্থ লোকের কাজ নয়। কাজে অর্থ সংকট বা অন্য কোনো বিষয় নয়, আমি দেব না এই জন্যে উনি দেবেন না। অর্থাৎ শ্রমিক কর্মচারী বিরোধী, জনবিরোধী একটা তীব্র মানসিকতা ওনার কাজ করছে, এবং যে কোনো ফ্যাসিস্ট নায়কেরই এই ঘটনা, এই রকম মানসিকতাই থাকে। এটা মমতা ব্যানার্জি বলে আলাদা নয়, যে কোনো ফ্যাসিস্ট শাসক যদি আপনি দেখেন, তিনি সবাইকে একটা হেয় করেন, সবাইকে নিজের থেকে নীচ কোনো প্রাণী ভাবেন, এবং মমতা ব্যানার্জির ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়।